স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার সাতগায় খবরত অনার লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরত শিরোনামগুলি। আজিয়া 10 মে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান জনসমুদ্রে পরিণত। তরুণকলের আতত আগামী দিনের নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা চট্টগ্রামত প্রধান উপদেষ্টারে স্বাগত জানাইতে চলের জোর প্রস্তুতি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিত উত্তাল সারা দেশ। চট্টগ্রামত আজিয়া চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। বান্দরবন বাংলাদেশত খেলাফত মজলিসর গণসমাবেশ ও ইসলামী সম্মেলন 2025 অনুষ্ঠিত। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারের প্রতি চট্টগ্রাম কমিটির অনুরোধ। চট্টগ্রামত এবার কোরবানির ঈদত পশুর চাহিদা প্রায় 9 লাখ। রোদ উপেক্ষা করিয়ে চট্টগ্রামত বিএনপির তারুণ্য সমাবেশে যোগ দেন কর্মী অকল। এবার বিস্তারিত খবর। আজিয়া 10 মে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানত অনুষ্ঠিত তারুণ্যর মহাসমাবেশ জেডে মানুষের ঢলে জনসমুদ্র পরিণত ছাত্রদল এবং সাবেক বর্তমানে আসলে যারা নেতৃত্বে আছে তারা কিন্তু আসলে আসছে এবং এই ধরনের সমাবেশের কিন্তু আসলে কোটি কোটি তরুণের যে আবেগের যে জায়গা এবং কোটি কোটি তরুণের যে আশ্রয়স্থল ভালোবাসার জায়গা সেই জায়গাটা কিন্তু আসলে তাদের এই বিশাল এই সমাবেশ এবং লক্ষ লক্ষ তরুণ কিন্তু সমাবেশে কিন্তু ইতিমধ্যে বক্তব্য রেখে ঢাকা চট্টগ্রাম কেন্দ্রীয় যুবদলের যে সাধারণ সম্পাদক সাহেব কিন্তু আজকের এই সমাবেশে কিন্তু আসলে বক্তব্য রাখতেছে। আমরা যেটা আরেকটা বিষয় আমরা আসলে লক্ষ্য করতে যে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি এবং লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি কানায় কানায় কিন্তু আসলে হতে পারে কানায় কানায় পরিপূর্ণ এবং এই জায়গা থেকে আসলে তরুণের যে উপস্থিতি এবং তরুণের যে সম্ভাবনা সেই সম্ভাবনা এবং কোটি কোটি মানুষের যে জায়গা কোটি কোটি মানুষের যে আস্থা এবং কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের যে তরুণের যে আবেগের যে জায়গা সেই জায়গায় কিন্তু আসলে বেশ পরিলক্ষিত। তরুণকলের আতত আগামী দিনের নেতৃত্ব সিএনটিভির এই হতা হইয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ সমাবেশত যোগ দিবেল্লায় চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবত আরো উপস্থিত আছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের, সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, ইসডালটে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে তারুণ্যের সমাবেশের জন্য আপনি চট্টগ্রাম এসেছেন এবং আজকে আপনাকে তরুণ লাগছে দেখতে এবং আরেকটি কথা যেটি সেটা হচ্ছে তারুণ্যের সমাবেশে যে আপনি এসেছেন এবং তার তরুণ প্রজন্মকে নিয়ে একটা বার্তা আপনি দিবেন। আজকে বার্তাটা তো আপনি সমাবেশেই পাবেন, আগে দিলে তো এটা আপনার ঠিক হবে না। তবে একটা ঠিক যে বাংলাদেশ এখন আপনার তরুণদের একটা অপার সম্ভাবনার একটা সৃষ্টি হয়েছে এবং আমরা যারা তরুণ নই কিন্তু তরুণদের সঙ্গে থাকার চেষ্টা করছি, আমরা অত্যন্ত আশাবাদী যে এই তরুণরা বাংলাদেশের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো দূর করে একটা সত্যিকার অর্থে একটা আধুনিক সুখী সমৃদ্ধ জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। সার্জিস আলম বলেছে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, নতুন বাংলাদেশ সবাই নিজেদের মতামত দিতে পারে। হ্যাঁ, অনেকে আছে হয়তো যারা ইউনূস সাহেবকে 5 বছরকে আজীবন প্রধানমন্ত্রী দায়িত্ব হয়তো দিতে চায়। এই জিনিসটার মধ্যে আমি বলবো যে তারা মোর দেন ওয়েলকাম যে তাদের নিজেদের ওপিনিয়ন দেওয়ার মধ্যে। কিন্তু আমরা একটা রাজনৈতিক দলে বিশ্বাস করি, আমরা একটা ডেমোক্রেটিক বাংলাদেশে বিশ্বাস করি। তো ওনারা যদি মনে করে থাকে যে 5 বছর ইউনূস সাহেবকে
ক্ষমতায় রাখতে চান নির্বাচন করেন, নির্বাচনে যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে। ছাত্রলীগকে তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখন যে আমরা তথ্য পাচ্ছি এই বিষয়ে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনি কি মতামত জানাবেন? না, এখানে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে। আপনি কি আমার দলীয় মতামত জানতে চাচ্ছেন নাকি আমার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছেন? আপনার দলীয় মতামত। দলীয় মতামত হচ্ছে কি, আমরা এখনো কোনোভাবে করে সিদ্ধান্ত নেইনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। এই জিনিসটা জনগণের উপরে আমরা ছুড়ে দিয়েছি যে তারা এবং একটা দলকে নিষিদ্ধ করার কিন্তু কিছু প্রক্রিয়া আছে। আপনি ওটাকে রাজনৈতিকভাবে আপনি তাদেরকে নিষিদ্ধ করতে পারেন, আপনি তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে পারেন। বর্তমান যে রাজনৈতিক অবস্থা নিরসন বা যে অবনতি সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি? বর্তমান রাজনীতির সাথে আপনি যদি তুলনা করেন গত 16 বছরের রাজনীতির সাথে, আমি তো মনে করি যে বাংলাদেশ এখন একটা সঠিক পথে চলে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন একটা ধারাবাহিকতার মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই। আমরা গত 16 বছর ধরে আমরা যে ধরনের রাজনীতি দেখে এসেছি, আপনারা হয়তো জানেন যে আমরা যদি স্পষ্টভাবে বলতে চাই, আমি বলবো যে আমরা সবসময় ডিফেন্সিভ খেলে এসেছি। আমাদের দলকে কিভাবে করে আমরা সার্ভাইভাল মোডে আমরা ছিলাম, আমরা চেষ্টা করেছি যে দলটাকে জীবিত রাখতে হবে, আমাদের রাজনীতিকে জীবিত রাখতে হবে। আমরা এখন যেটা চিন্তা করেছি যে যেই টিমকে আমরা ব্যবহার করেছিলাম ওই কাজটা করার জন্য, সেখান থেকে আমরা একটু দূরে সরে এসেছি। তাদেরকে আমরা একটা সিনিয়র পোস্ট, একটা পজিশনে রেখে আমরা যুবকদেরকে দায়িত্ব দিয়ে দিতে চাই। যেই জিনিসটা অনেক দিন ধরেই আমরা চেষ্টা করেছিলাম, তবে আপনারা জানেন 16 বছর ধরে আমাদেরকে নতুন মানুষদেরকে দলে যোগ দেওয়াটাও একটা কঠিন জিনিস ছিল। আমাদের উপরে যেই ধরনের নির্যাতন চলেছে, নতুন মানুষরা ভয়ে হয়তো বিএনপি জয়েন করতে না হবে, মনে প্রাণে হয়তো ভালোবাসতো, কিন্তু কোনো সময় তারা সাহস করে ফোর ফ্রন্টে আসতে পারে। এখন একটা সুযোগ হয়েছে, আপনারা দেখছেন যে নতুন নতুন অনেক দল চলে এসেছে মাঠে। তারপরও জনপ্রিয়তার যদি আপনি লিডারশিপ দেখেন, ওখানে আপনি দেখবেন যে 1 নম্বরে এখনো বিএনপি আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল হিসাবে পরিচিত, কিন্তু এখন আপনারা নতুন জেনারেশন যারা আছে তারা এখন আমাদের তারেক রহমান সাহেবকে আইডল হিসাবে দেখে ওনার রাজনীতিতে জয়েন করছে। তো আমি যেটা মনে করি যে বর্তমান রাজনীতি ট্র্যাক ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো আমাদের ভুল হবে, আমরা সবাই মানুষ, যেখানে ভুল হচ্ছে জনগণ আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। তো আমরা যেটা চাচ্ছিলাম যে অন্তত ইয়াং জেনারেশনের উপর নির্ভর হয়ে আমরা তাদেরকে যদি রেসপন্সিবিলিটি দিতে পারি, তাহলে অন্তত আমরা রাজনীতিতে কতদিন আছে আমি ঠিক বলতে পারবো না। সবাই খালি বয়স হয়ে যায়নি, আমরা ফিজিক্যালি দুর্বল হয়ে গিয়েছি। 16 বছর ধরে যুদ্ধ করে এসেছি। এখন আমরা চাচ্ছি যে ইয়াং ব্লাড, আমরা যদি ইয়াং জেনারেশনকে আমরা যদি দায়িত্বগুলো দিতে পারি, তাহলে আমরা মনে করি যে দলও আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠবে আর বাংলাদেশের রাজনীতিও ঠিক পথে চলে আসবে। তারুণ্যের সমাবেশ নিয়ে আজকে পোলো গ্রাউন্ডের মাঠে যে বিশাল সমাবেশ হচ্ছে, এই বিষয়ে কি বলছেন? তারুণ্যের সমাবেশে আমার ধারণা চট্টগ্রামের লাখো মানুষ, অবশ্যই তরুণেরা, যুবকেরা, তারা জানান দেবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলকে যে চট্টগ্রাম একটি নতুন যে 31 দফার মাধ্যমে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের সুন্দর, মানবিক, সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত করবার জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা দাঁড় করিয়েছেন, সেটার সাথে চট্টগ্রামের তরুণেরা আছে, তার সাথে এবং বিএনপির সাথে। আমার মুখে বলার দরকার নেই, আজকে আপনারা দেখতে পাবেন কি ধরনের সমাগম হবে। আমার ধারণা এটি মহাসমুদ্রের মতো মনে হবে। একবার হয়েছিল 2008-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগার থেকে বের হলেন, চট্টগ্রামই প্রথম স্থান যেখানে তার মহাসমাবেশ হয়েছিল। সৌভাগ্যক্রমে আমার বাবা সেটার সভাপতি এবং নেতৃত্বে ছিলেন সেই মহাসমাবেশের। সেটি একটি মহাসমুদ্র ছিল। আজকেও আমার ধারণা সেটির কম হবে না, যদি না এর চেয়ে অনেক বড় হয়। এটাই আমার আশা। আর চট্টগ্রাম অনেকগুলো বিষয়, তরুণদের অনেকগুলো সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্যই এই সমাবেশ। কালকে আমরা তারুণ্যের সেমিনার করেছি। এই সকল কিছুর আসলে চিন্তার যে আর্কিটেক্ট, এই চিন্তার আর্কিটেক্ট হলেন জনাব তারেক রহমান। তো তারেক রহমান সাহেব যেটা চাইছেন এই তারুণ্যের সেমিনার এবং তারুণ্যের সমাবেশ দিয়ে, সেটি হলো সম্পৃক্ততা। তরুণদেরকে বিএনপির সাথে সম্পৃক্ত করা, তাদের মনের এই আশাটা জানা, এবং বিএনপি যে কতটুকু গুরুত্ব দিচ্ছে সামনের বাংলাদেশে তরুণদের ভূমিকা নিয়ে, সেটি তাদেরকে বিএনপির পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানানো। তাই এটি খুব গুরুত্ব বহন করে আমার কাছে, আমার মতো একজন তরুণের কাছে। এবং আমি আশা করব, দাওয়াত দিচ্ছি
আপনারা যারা তরুণ তরুণীরা আছেন আজকের এই মহাসমাবেশে আপনারাও যুক্ত হবেন এবং আপনারা শুনবেন আমাদের নেতারা, আমরা, জনাব তারেক রহমান কি বলতে চান। অনেক দিক নির্দেশনামূলক আমার ধারণা অনেক ব্যাখ্যা আসবে এই এতদিন ধরে 31 দফা নিয়ে যে কাজগুলো হচ্ছে এবং সামনের বাংলাদেশ নিয়ে আমাদের যে স্বপ্ন, তরুণদের নিয়ে আমাদের যে চিন্তা, এগুলো নিয়ে অনেক কিছু শুনতে পাবেন, ভালো লাগে। এটি আমার প্রত্যাশা এবং আমি জানি এটা হবেই। তারুণ্য আজকে যে বলকাণ্ড মহাসমাবেশ হচ্ছে সেটা মূলত আমাদের তরুণ যুবক, শিক্ষিত যুবক যারা এদের অধিকার আদায়ের জন্য বিএনপি এটা চিন্তা করছে যে আমাদের যে শিক্ষিত বেকার যে সমস্ত কর্মসংস্থান পাচ্ছে না, দীর্ঘ 17 বছর বৈষম্যের কারণে যাদের মূল্যায়ন হয় নাই, যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও যারা চাকরি, বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থায় নেই, তাদের অধিকার আদায়ের আজকের সমাবেশ। আমরা দলমত নির্বিশেষে সেখানে সবাই উপস্থিত হয়ে একটাই দাবি যে 17 বছর পর যে অধিকার ফেরত এসেছে সেখানে ন্যায় নীতির মাধ্যমে আমাদের যুবকরা কর্মসংস্থান পাবে, তাদের যে মেধা, যে যোগ্যতা সেটার মাধ্যমে মূল্যায়ন হবে। আমরা সেটার জন্য আজকে একত্রিত হচ্ছি। নিজ জেলা চট্টগ্রামত প্রধান উপদেষ্টারে স্বাগত জানাইতে চলের জোর প্রস্তুতি। আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি গুরুত্বরঙ্গে বিবেচনা করিবেলায় জানাইয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ে জানাইয়ে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লাই সরকার আন্তর্জাতিক অপরাধ প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ লই। প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য কৃতি সন্তানের স্বাগত জানাইতে অধীর আগ্রহে অপেক্ষা করেন, যিনি ক্ষুদ্র ঋণের পথপ্রদর্শক ও শান্তি নোবেল বিজয়ী হিসেবে বিশ্বত সমাদৃত। প্রধান উপদেষ্টারে স্বাগত জানাইতে বন্দরনগরী চট্টগ্রাম জোর প্রস্তুতি চলে। আগামী 14 মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানত যোগ দিব। বিশ্ববিদ্যালয়ত তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জোবরা গ্রামের পাশে অবস্থিত। সমাবর্তনের বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানত যোগদানের পাশাপাশি অধ্যাপক মোহাম্মদ ইউনূস জোবরা গ্রাম পরিদর্শন করবে বলে আশা করা যায়। এই গ্রামত তিনি তার প্রধান ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করিব। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন কর্ণফুলী নদীর উদ্দি কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করিব, যা বোয়ালখালী ও পটিয়া উপজেলা সহ দক্ষিণ চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু। কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শোভুক্তিগিন এ হতা জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউস উত্তন কর্ণফুলী নদীর উদ্দি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করিব। আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিত উত্তাল সারা দেশ। বিস্তারিত সন সহকর্মী জোবাইদা ইসলামর রিপোর্ট। আওয়ামী লীগের অবশ্যই নিষিদ্ধ করা উচিত। যা সরকারের এদিকে সরকারের হাতে জনগণের সেবা করেন, কিন্তু তারা সরকার থাকা অবস্থায় জনগণের সর্বধরনের শোষণ করি, যারা সেবক ওই শোষণ করি তারা নিষিদ্ধ তো অবশ্যই করা উচিত, কারণ সেবার মানসিকতা তারা তো নাই। আজি সারা বাংলাদেশ, ঢাকা সহ সারা বাংলাদেশত আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন চলে এর অবশ্য যুক্তির পক্ষে, কারণ আওয়ামী লীগ বিগত 17 বছর ধরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম সহ লুটপাট এই দেশের চালাইয়ে এর অবশ্যই বিচার হওয়া দরকার এবং এই দেশত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অবশ্য দরকার। জেনুয়ারলি জুলাই আগস্টের হত্যাকাণ্ডই তার প্রত্যক্ষ বিচার, মানে কি সংগঠিত যদি প্রত্যক্ষ বিচার যদি হয় তাহলে আওয়ামী লীগ নামে এই অঙ্গ সংগঠন আসলে বন্ধ করানো উচিত। বিভিন্ন ধরনের মানে কি ছাত্র জনতার আন্দোলনের যে বিপ্লব ঘটি, এর মাধ্যমে যে বিভিন্ন ধরনের ছাত্র জনতার প্রাণহানি ঘটি, এবার সঠিক তদন্ত যদি করতে চাই তাহলে আওয়ামী লীগ নামের সংগঠন এবার না থাকিলেই কিন্তু দেশের লেখান মঙ্গলজনক হবে। বিশ্ব পরিস্থিতি হিসেবে জিবে চলে এই যে বিশ্বনীতি এই অবস্থা নিয়ে গড়ানোর দরকার আর সরকার বর্তমান সরকার হয়ে যে আর এখন বর্তমানে প্রস্তুতি লই না তাহানোর দরকার, নইলে কি আত্মগতির মতো হইব। এখন বিশৃঙ্খলার জন্য ঠিক নয়। এই যে ইন্ডিয়া আর পাকিস্তানে যে যুদ্ধ শুরু হয়ে গিয়ে, ইন্ডিয়া আরকানের যুদ্ধ শুরু হয়ে গিয়ে, এখন কি পরিস্থিতি কি অন্য অবশ্যই 15 বছর স্বৈর শাসন আছিল, আজি মানে দেশ মুক্তই। হয়তো কাছাকাছি কিছু চলার, কিন্তু অনেক কিছু মানে পরিবর্তনই দেশের আইন শৃঙ্খলা পরিবর্তন, মানুষের হতা কইবার এই স্বাধীনতা আসছি, তারপরে যে এখন স্বৈর শাসন মানুষের চাপাই দিয়ে লিয়ান, কিন্তু এখন অনেকটা মুক্ত। মানুষের দাবি দেওয়া যেখানে আছে এখন তো সরকারে সবকিছু পূরণ করে, আশা করি এখানে সরকারে পজিটিভলি অনেক কিছু লইব। যদি এখন যদি আসলে যদি আওয়ামী লীগের বহিষ্কার করে যদি দেশ যদি মনে করেন আরো
ভালো থাকে তাইলে সরকার যদি এর মনে করে তাইলে সরকারি পদক্ষেপ এখানে লইব আর কি। আজিয়া চট্টগ্রাম 10 মে 2025 চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়াই 39°C। আবহাওয়া অধিদপ্তর জানাই আজিয়ার দিনও তাপমাত্রা আরো বৃদ্ধি পাইতে পারে, যা জনজীবনত অস্বস্তির সৃষ্টি করিব। বিস্তারিত চান সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্টত। গরম আজকে কয়দিন ধরে? প্রায় 8-10 দিন ধরে পড়তেছে গরম, প্রচুর গরম। গরম বেশি, প্রচুর গরম, গরম এটা বাড়াবে না তাই না। হ্যাঁ, বেশি তাপমাত্রা একবার টানলে আর একবার টান দিতে না, এই গাইমা শেষ। তাহলে কি গরমে গামাগি গরমে বৈশাখ মাসের শেষ তো পুরা শরীর ভিজে যাচ্ছে গরমে, বেশি গরম পড়তেছে, পুরা শরীর ভিজে যাচ্ছে। চিটিঙ্গে হতে হইতে বাজি গরম আল্লাহ তাই না বাইরে মনে হতে 7-8 কুলি আড়ির উড়ুত। আর তো বেশি গরম লাগে, এই আইতে লেবু শরবত খাবে লাগে ওনারা খাবেন না। তীব্র তাপদাহ, প্রচুর গরম। এই প্রচুর গরমের ভিতরে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে রাস্তাঘাটত মানুষ কমে গিয়ে গই। মানুষ সবসময় সামা জায়গা হরে আছে, বাতাস হরে আছে। ওনারা একখান জিনিস দেখুন, আর শরবত লই শরবতের কদর বাড়ি গিয়ে গরমের টেলা শরবত আলো মানে ব্যস্ত সময় পার করার, কতক্ষণ বাদে বরফ দিয়ে দিয়ে শরবত বেচন করার, এবং কি মানুষ একখানা স্বস্তি পাই পেলায় গরমের তো একখানা রক্ষা পাই পেলায় শরবত খার। কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে 2-4 দিন ধরে প্রচুর গরম পড়ে, তীব্র তাপদাহর কারণে মানুষ অতিষ্ঠ গিয়ে। কিন্তু আরেকটা জিনিস মানুষ হইতে যেন গরম এর পাশাপাশি বিদ্যুতের উপর সংকট সৃষ্টি হইয়ে, বিদ্যুতের সংকটের সৃষ্টির কারণে রাতিয়া মানুষ ঠিক মতো ঘর তো ঘুম যাই না পারে। অতএব এই গরমের রক্ষা পাই পেলায় বলি সরকারের একটা দ্রুত হাত গ্রহণ করবে, এবং বিদ্যুতের সরবরাহ সাধারণ মানুষ যেন ঘরে ঘরে বা ঠিক মতো লোডশেডিং যেন নাও এতাল্লা বলে মানুষ অনুরোধ জানাইয়ে। আর আয় অনগরে একখানা দেখায় ইতারা শরবত খাদ দেয় গরমের ভিতরে বেশি হয়ে গিয়ে শরবত খাই পেলা এসে ভাই অনার গরম কেন লাগে? গরম তো লাগে, এখন ভরপুর গরম লাগে। গাড়ির মধ্যে বন্য পারে, রাস্তায় গাড়ি চালাইতে পারে, গাড়ির ভিতরে বন্ধ গরম লাগে, ভিতরেও গরম প্রচুর। প্রথম গরম থাক এই বছরের মন প্রথম গরম আজকাল বেশি। এই যে ঘামছি দেখতেছেন না আপনারা, গরম কেন লাগে? অতিরিক্ত গরম, মানে রিস্কার পেট্রোল মানে মারতে পারে না, রিক্সার পেট্রোল মারতে পারেন না। গাড়ি যায় না। গরম তো আল্লাহ দিলে এখন 32 ডিগ্রি লাগে বাংলাদেশত। আরো বেশি 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 আগে তো এরকম গরম ছিল না, এখন বাড়ে গেছে বেশি। কারণে মানুষের কথাবার্তা হইতে পারে। রিক্সা ড্রাইভার একবার পেট্রোল মারিলে দ্বিতীয়বার আর বাড়ালই না, তাড়াতাড়ি সামাজার। আর পাশাপাশি সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার হন, আর সাধারণ মানুষ পথের ভিতরে অনেকক্ষণ হমে গিয়ে গই, কারণ গরমের টেলায় মানুষ রাস্তাঘাটও তো চলাফেরা করতে হস্ত হয়ে যার মানুষের। আর সিএনটিভিতে সরাসরি অনার লগে লাইভে যুক্ত হই, আনার লগে অনারা থাকুন। আজ ইয়া গরমের মানুষের কেন দিন পরিস্থিতি আর মানুষ কেন বেদিশের উপরে আছে। এই গরমের রক্ষা পাই পেলে বলে মানুষের সরকারের কাছে অনুরোধ জানিয়ে বিদ্যুৎ যেন লোডশেডিং নাও। বিদ্যুৎ লোডশেডিং হলে ঘরের ভিতরে যে ফ্যান চলে, ফ্যানের বাতাসত ঘুরা কুয়াশা হলে কিছু এখান রক্ষা করে। কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষ নানান ধরনের রোগের, যেমন গরমের তীব্রতা, ডায়রিয়া, নিউমোনিয়া, নানান ধরনের রোগের সৃষ্টি হয়। এবং এই রোগের তো রক্ষা পাই পেলে বলে সরকারের অনুরোধ করছে যে অন্তপক্ষে বিদ্যুৎ জীবে দীর্ঘদিন ধরে সুন্দর করে চললে এই বিদ্যুৎ বেতন লোডশেডিং নাও সাধারণ মানুষের অন্তপক্ষে কিছু হইলে স্বস্তি পাইব। বান্দরবন বাংলাদেশের খেলাফত মজলিসের গণসমাবেশ ও ইসলামী সম্মেলন 2025 অনুষ্ঠিত। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান সরকারের হাতে অনুরোধ জানিয়ে চট্টগ্রাম জেলা কমিটি। বিস্তারিত চান সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্ট। খেলাফত মজলিসের বান্দরবন জেলা শাখার ফকত বিশাল কর্মসূচি পালন করই। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বান্দরবন জামাতর আমির ও জামাতর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কালাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য রেখে মামুনুল হক আগামী নির্বাচনের সুষ্ঠু গরিবাল্লায় বেগুনতে ঐক্যবদ্ধভাবে হামগরম করবে বলে জানাই তিনি। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ নগরী বেগুনরে দেশ সংস্কারলায় হামগরিবার আহ্বান জানাই তিনি। বিস্তারিত চান বান্দরবন প্রতিনিধি এনামুল হক রিপোর্ট। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর
স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন, স্বাধীনতা অর্জন করার পরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার বিমান স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড না করে বাংলাদেশে আসার পূর্বে তিনি নয়াদিল্লিতে অবতরণ করলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে আসার আগে দিল্লির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে গেলেন এবং তার সঙ্গে তিনি বোঝাপড়া করলেন, তার সঙ্গে তিনি আপোষনামায় স্বাক্ষর করলেন। বাংলার মাটিতে ফিরে আসবার সময় ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবকে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আর সেই প্রেসক্রিপশনের মাধ্যমে 1972 সালে স্বাধীন বাংলার মাটিতে একটা সংবিধান তৈরি হলো। আর সেই সংবিধানে ভারতের প্রধানমন্ত্রীর সুপারিশে এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের সংবিধানের 4 মূলনীতিকে বাংলাদেশের গণমানুষের চেতনার বিরুদ্ধে, অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। আর এভাবেই 1972 সালে এক নতুন চেতনা দাঁড় করানো হলো। সেটা ছিল 72-এর চেতনা। দুঃখ এবং পরিতাপের বিষয়, 72-এর সেই ভেজাল ভারতীয় দালালির চেতনাকে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এদেশের মানুষ যখনই 72-এর সেই ভেজাল চেতনার বিরুদ্ধে লড়াইতে নেমেছে, এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে নেমেছে, এদেশের মানুষ যখন ফরাক্কার বাঁধ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে, এদেশের মানুষ যখনই বাবরি মসজিদের শাহাদাতের বিরুদ্ধে সংগ্রামের জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে তাদের নৈতিক এবং অধিকারের আন্দোলনকে দমন করবার পায়তারা চালানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, 1972 সালে ভারতীয় সংবিধানের যে সকল মূল নীতিগুলোকে কপি পেস্ট করা হয়েছিল বাংলাদেশের সংবিধানে, যার অন্যতম মূল নীতি ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, 1952-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনদিন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি। অথচ 72-এর সংবিধানে সেই ধর্মনিরপেক্ষতা ভারতের থেকে আমদানি করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো। যে বাংলাদেশের মানুষ 19 শতকের গোড়ার দিকে বুকের রক্ত দিয়ে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে সেই পশ্চিম বাংলার কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করেছিল, 1947 সালের দেশ বিভাগের সময় এই পূর্ববঙ্গের মানুষ তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের আধিপত্যকে মেনে না নিয়ে তারা নিজেরা ভিন্ন দেশ গঠন করবার জন্য ঐতিহাসিক চট্টগ্রামত এবারর কোরবানির ঈদত পশুর চাহিদা ধরাই প্রায় 8,96,000, যা গত বছরের তুলনায় 67,000-এর বেশি। বর্তমানে জেলাত মজুদ আছে 8,60,882 পশু। ঘাটতি পূরণে পার্শ্ববর্তী জেলা ও উত্তরাঞ্চলের খামারি অক্কলের উদ্দে নির্ভর গরম পড়ব। বেগরতুন বেশি চাহিদা সন্দীপত, সবচাইতে কম চাহিদা বোয়ালখালী। কেঁচা চামড়ার আড়তদার অক্কল হইয়ে ব্যাংক ঋণ নফাইয়েরে এবারও আত্মীয় স্বজনের হাসুতুন ধার লইবেলাই প্রস্তুত অম্পরের। তবে প্রতি বছর প্রাণী সম্পদ বিভাগ কোরবানির সংখ্যা বাড়ার জানাইলেও মাঠ পর্যায়ে সেই পরিমাণ চামড়া ফা নজার বলি আড়তদার অক্কলের অভিযোগ। তীব্র রৌদ্রে উপেক্ষা করি চট্টগ্রামত বিএনপির তারুণ্যর সমাবেশত যোগ দিয়ে কর্মী অক্কল। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্ট। তরুণদের প্রতি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজ অত্যন্ত পরিষ্কার। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকে তারুণ্যের সমাবেশে ডাক দেওয়া হয়েছে। এবং শুধু রাজনৈতিক অধিকার নয়, তরুণরা যেন নিজেদেরকে এমনভাবে গড়তে পারে যারা বাংলাদেশকে বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে পারে, এই আহ্বানে আমাদের এই সমাবেশ থেকে দেওয়া হবে। তরুণ আছে, ভোটার তরুণ আছে 4.5 কোটি। তাদের জন্য আমাদের বার্তা যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যুব এবং তরুণ সমাজের জন্য আমরা
আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এই লক্ষ্যে কিন্তু গতকালকে আমাদের যে সেমিনারটি ছিল শিল্পায়ন কর্মসংস্থান নিয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন তারুণ্যদেরকে কাজে বাংলাদেশের কাজে লাগানোর জন্য। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের তরুণ সমাজকে সবসময় গুরুত্ব দিয়েছেন, এখনও উনি গুরুত্বের সাথে দেখছেন। আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এটি মূলত বাংলাদেশের দুইটি বড় বড় বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজন এটি হচ্ছে। সেখানে লক্ষাধিকেরও অধিক কয়েক লক্ষ নেতাকর্মী এখানে উপস্থিত হবে। শুধু আমাদের দলের নেতাকর্মীরা নয়, বরং যারা তরুণ তারা আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন এরকমই আমরা প্রত্যাশা করছি। মেসেজটা হচ্ছে ক্লিয়ার, যে তারুণ্য, নতুন প্রজন্ম, যুবক, তরুণ, বাংলাদেশের বিগত 4টি নির্বাচন, একটা 2008, একটা 2014, একটা 2018, 2000 সর্বশেষ 24, যে 4টি নির্বাচন হয়েছে, 4টি নির্বাচনে নতুন প্রজন্মের যে ভোটের অধিকার, যারা ভোটার হয়েছে নতুন প্রজন্ম 18 বছর অতিক্রম করে, এরা কেউ ভোট দিতে পারে নাই। বেকারত্ব, এই যে যুবক, বিভিন্ন ডিগ্রিধারী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তাদের লেখাপড়া শেষ করে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন একটি কর্মস্থান, একটি চাকরি, সেটা পাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সমাবেশের নাম দেওয়া হয়েছে যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। বিএনপি ইতারারে সম্পৃক্ত করিবার মূল লক্ষ্য হইতে আগামীর বাংলাদেশ কি হইব ইতারারে আরেকটা ভাবনা গ্রহণ করবে। এই কারণে এই তরুণরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেব, যার কারণে বিএনপি বহুত কর্মসূচি লইয়ে যে এই তরুণরা সম্পৃক্ত করিবার লাই, যারা বয়স, যারা নতুন ভোটার হইয়ে এবং বিগত 3টা নির্বাচনত যারা ভোট দিতে পারে ইতারারে সম্পৃক্ত করিয়ারা আরা সাহায্যে আগামী দেখান অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যুব সমাজের আর 31 দফার ভিতর আর নেতা তারেক রহমান যে কর্মসূচি রেখে ইয়ান বাস্তবায়ন করিবার লাই বলি তারারে আর ভিতর সম্পৃক্ত করতেন চাই। তরুণকলের মূল মেসেজ হইতে তরুণকল তারা তাদের রাজনৈতিক অধিকার আদায়ের লাই আজকের এই সমাবেশ। তারা যদি রাজনৈতিকভাবে সচেতন হয়, আর মনে করেন বাংলাদেশের সকল সমস্যা, বিশেষ করে যারা বাংলাদেশের তাবেদার রাষ্ট্র হিসাবে পরিণত হতে চায়, ইতারা লেভেল বড় মেসেজ হবে এই দেশের তরুণকল রাজনৈতিকভাবে সচেতন হয়ে এই দেশ লইয়ে না আর কেউ সিনেমিনে খেলে পাইত না। ইনশাল্লাহ আরা আজিয়া আশা করছম চট্টগ্রামের তরুণ প্রজন্মের সমস্ত স্রোত পোলোগ্রাউন্ড মিক্কাতে আইব, সমস্ত রাস্তার একখান স্রোত ইয়ান হইতে পোলোগ্রাউন্ডের ময়দান। এই ময়দানের তোন আরা চট্টগ্রামের তরুণক্ষণের ভাবনারে এবং তারার অধিকারে আরা জাতির সামনে তুলে দিচ্ছুম। আরা বিশ্বাস করি তরুণরা এলদি দেশের পরিবর্তনের শক্তি, এই শক্তি তরুণের শক্তি দিয়ে নে আরা বাংলাদেশের বিশ্ব মানচিত্র তুলে দিচ্ছুম ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরা আজিয়া আশা করছুম চট্টগ্রামের তরুণ প্রজন্মের সমস্ত স্রোত পোলোগ্রাউন্ড মিক্কাতে আইব, সমস্ত রাস্তার একখান স্রোত ইয়ান হইতে পোলোগ্রাউন্ডের ময়দান। এই ময়দানের তোন আরা চট্টগ্রামের তরুণক্ষণের ভাবনারে এবং তারার অধিকারে আরা জাতির সামনে তুলে দিচ্ছুম। আরা বিশ্বাস করি তরুণরা এলদি দেশের পরিবর্তনের শক্তি, এই শক্তি তরুণের শক্তি দিয়ে নে আরা বাংলাদেশের বিশ্ব মানচিত্র তুলে দিচ্ছুম ইনশাআল্লাহ। এখন নতুন আর হাসে জিয়ান খবর পাইরে আর কি ইন্দি নিউ মার্কেট, ওই সাইডে যে ওয়াসা, এদিকে টাইগার পাস, লোকারণ্য, এদিকে দিয়ানাহাটের মোড়, লোকারণ্য, তরুণ আর তরুণ, লাল সবুজ আর হলুদ দেখা যাচ্ছে বেগুন হলে তরুণের মেলা। বেগুন অপেক্ষা করার ইনশাল্লাহ লক্ষ তরুণের সমাবেশ ঘটিব। আগামীর বাংলাদেশ, আগামীর যে ভবিষ্যৎ বাংলাদেশ, ই বলতে ন্যায় বিচারের বাংলাদেশ, ইবে বৈষম্যহীন বাংলাদেশ, ইবেদ ভেদাভেদ নতাইব তরুণ তার কর্মসংস্থান লাই অনেকের হাতে প্রতারিত নেব। এই সমাবেশতুন
তরুণ হল সারা বাংলাদেশের বিপ্লবী চট্টগ্রামতন বীর চট্টগ্রামতন মেসেজ, যে মেসেজের মধ্য দিয়ে তরুণকল সারা বাংলাদেশের যে উন্নয়ন আগামী দিনের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাতগায়ে খবর আবারও চলে এসম অনরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং আর ইউটিউব পেজ সিএনটিভি সিরিজ চাটগায়ে খবর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।